দিন পেলেই হলো ঘরটাকে এলোমেলো করে একদম শেষ করে দেয়। হ্যাঁ, এখন এলোমেলোটা গুছাতে দাও। না বুঝো। ও একটা ইন্টারেস্টিং কথা আছে, এটা তো বলতে ভুলে গেছি, জিজ্ঞেস করো কি? কি বলো? কথাটা হচ্ছে ওই যে ওদিন আমি আইডিবিতে গিয়েছিলাম, একটা মিটিং ছিল। হুম। তো হঠাৎ করে তোমার এক্স বয়ফ্রেন্ড কি যেন নাম, আরিয়ান, হ্যাঁ হঠাৎ করে চলে আসলো, এসে তো সুন্দর করে কথা বলছে যে ভাইয়া 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 কেমন আছো, ভালো আছো, এই সেই। আমি তো বুঝতে পারছিলাম যে ওর একটা ইন্টেনশনস আছে। কতক্ষণ পরেই তো থলের বেড়ালটা বেরিয়ে আসলো। সে বলে আমার এক্স গার্লফ্রেন্ড মানে আপনার ওয়াইফ কেমন আছে, সে কি ভালো? এবং আমি খুব বুক ফুলিয়ে বললাম হ্যাঁ খুব ভালো আছে, বিশাল ভালো আছে ওর সাথে। তুমি এগুলো কি বলছো? কি বলছি? এই যে উল্টাপাল্টা বলছো দেখে আমি প্রথমে বুঝতে কি পারিনি। উল্টাপাল্টা বললাম? আরিয়ান কবে আমার বয়ফ্রেন্ড ছিল? তুমি আমাকে বলেছো যে ইউনিভার্সিটি লাইফে সে তোমাকে পছন্দ করে। ও আমাকে পছন্দ করলে ও আমার বয়ফ্রেন্ড হয়ে গেল? বললো না? না। আচ্ছা, তুমি না যখন প্রথম প্রথম চাকরি করতে একটা ছ্যাঁকা খেয়েছিলে, ওই স্টোরিটা একটু বলো না। এই কি বলো, আমি আবার কখন চাকা দিলাম? আহা, তুমি একটা মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়েছিল। না ওটা কিছু না। না না, বলতে হবে। আরে না না, আরে বলো না আরে প্লিজ। আমি বুঝতে চাচ্ছি না। আরে বলো, আমি শুনতে চাচ্ছি। বলতেই হবে। হুম। লম্বা একটা গল্প বলবো? তো বলো। ওকে ম্যাডাম, তখন সবে মাত্র চাকরিতে জয়েন করেছি। তো বাসায় ফিরবার পথে একটা বেকারি, সেখানে নাস্তা টাস্তা খেয়ে তারপর আমি বাসায় যাই। হঠাৎ করে সেই বেকারি থেকে দেখলাম তার অপোজিটের একটা একতলা বাড়ির উপরে একটা খুব সুন্দর মেয়ে দাঁড়িয়েছে। নাম ছিল তার রীতি। মেয়েটা আমার দিকে আর চোখে তাকাতো, আমিও তার দিকে আর চোখে তাকাতাম। বলতে পারো যে আসলে এই দেখা দেখির মধ্যেই আমাদের এক ধরনের ভালোবাসা জন্মে গিয়েছিল। একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করেছে। হঠাৎ করে ঈদ সামনে চলে আসলো, ঈদের 5 দিনের ছুটি। খুব ভয় পেয়ে গেলাম যে 5 দিন ছুটি আর ওকে না দেখে থাকবো, কিভাবে কাটবে দিন। সেই জন্যে ভাবলাম ওর জন্য একটা ঈদের কার্ড কিনি, ঈদ কার্ড। ঈদ কার্ড কিনে নিয়ে গেলাম, যে বেকারিতে দাঁড়িয়ে রইলাম। ও আসে না আসে না আসে না, ওর সাথে দেখা নেই দেখা। হঠাৎ করে ও আসলো, সাহস সঞ্চয় করে চলে গেলাম, দিয়ে দিলাম ঈদ কার্ড। এবং সে খুব সুন্দর করে আমার দিকে তাকিয়ে হাসলো। এই হাসিকে পুঁজি করে 5 দিন কাটিয়ে ফেললাম। তারপর যখন ফিরে আসলাম, অস্থির আমি যে কখন ওকে দেখবো, ওকে না দেখলে তো অস্থির হয়ে যাচ্ছিলাম। কিন্তু ও দেখি আর ছাদে আসে না, কোনো খবর নেই। তারপর সাহস সঞ্চয় করে সেই বেকারির যে ছেলেটি, ওকে জিজ্ঞেস করলাম রিদি কোথায়। সে বললো যে রিদি ম্যাডাম তো নাই। নাই মানে? হ্যাঁ, রিদি ম্যাডাম যে ছাদে আসতেন, এই যে আমাদের বেকারির পিছনে একটা বাড়ি আছে, সেখানে ইমরান নামে একটা ছেলে আছে, তাকে দেখবার জন্য সে রোজ প্রতিদিন ছাদে উঠত। কদিন আগে ইমরানের সাথে সে পালিয়ে গেছে। আমি কি স্টুপিড ছিলাম। আহারে, আমার বুদ্ধ বরটা কত বড় একটা ছ্যাঁকা খেলো। এখন আর কোনো ঝাঁকা খেতে চাই না, কোনো ঝাঁকার পুত্র নই আমি। হ্যাঁ, 12টা তো প্রায় বাজতেই চললো। প্রতিদিনই 12টা দুবার করে বাজে, এটা কি নতুন কি? না, তুমি কি ঘুমিয়ে পড়ছো এখন? রাতের বেলা তো মানুষ ঘুমাবেই, নাচবে নাকি? ঘুমাও তো। রেহান, কি আশ্চর্য, কি সমস্যা কি তোমার? বিরক্তটা কেন করছো তুমি? আমার অফিস আছে, তুমি জানো, ঘুমাও না।
Happy birthday to you, wife. Happy birthday to you. থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। Oh, you're most welcome. আমি তো ভেবেছিলাম তুমি আমার বার্থডে ভুলে গিয়েছো। ওরে বাপ রে বাপ, মানে তোমার বার্থডে আমি ভুলে যাবো এত বড় সাহস কেমন আছে? সেটাকে আমি ভুলতে পারি? দেখো, আমি না সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তুমি আমাকে ইগনোর করছো, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আর আমি যদি কোনোদিন দেখি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, আমি তো তোমাকে খুন করে ফেলবো। এবং সেই সুযোগ আমি কোনদিনই তোমাকে দেবো না, শয়তান। আমরা কেকটা কাটবো, তার আগে আরেকটা ব্যাপার আছে, ছোট্ট একটা বার্থডে গিফট। ওয়াও, থ্যাঙ্কস, কিন্তু আমার তো আইফোন আছে। তারপর আরেকটা বার্থডের জন্য কেক কাটেই। ওকে, ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। সরি সরি সরি। আচ্ছা, তোমাকে একটা কথা কিন্তু বলা হয়নি। কি? এটা হচ্ছে নেক্সট উইকে আমি কক্সেস বাজার যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? কক্সেস বাজার। না, যাবো না। যাবে না তুমি? আমি অবশ্য খুব ভালো করে জানতাম তুমি যাবে না, জিজ্ঞেস করো কেন? কেন? খুবই সিম্পল, কারণ কক্সেস বাজারে বড় বড় শপিং মল নেই যেখানে কি তুমি শপিং করতে পারবে, and that's why তুমি যাবে। মোটেও এরকম কিছু না। তাহলে কি রকম? কক্সবাজারে গেলে সারাদিন তুমি তোমার মিটিং আর সেমিনার নিয়ে পড়ে থাকবা, আর আমাকে একা একা সমুদ্রের গর্জন সহ্য করতে হবে। আর একা একা যখন আমি সমুদ্রের গর্জন সহ্য করি, তখন হচ্ছে আমার মনে হয় পুরো সমুদ্রটা এসে আমাকে খেয়ে ফেলবে। কাইন্ড অফ ফোবিয়া, ইউ নো দ্যাট। সো না গেলে বেটার। তার মানে যা হচ্ছে না তোমার। ঠিক আছে, যেতে হবে না তাহলে। কিন্তু এখন কি আমি অফিস যেতে পারি? জি, আপনি অলরেডি লেট। অফিসে যাবেন? যাবো? হ্যাঁ। সত্যি? এমনি? বাই। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? শরীর খারাপ লাগছে? না, সেরকম কিছু না, ঠিক আছে। হঠাৎ করে দেখি তুমি বিছানায় নেই, তো ভয় পেয়ে গেলাম। কিছু হয়েছে? অফিসের কোনো ঝামেলা? না, নাথিং সিরিয়াস, তেমন কিছু না, চিন্তা করো না। এমনি থেকে একটু আপসেট আছে। আমি চলে যাব, কিছুক্ষণ একা থাকবা? আরে না, সেটা না, বসো please। কি হয়েছে বলবে? আসলে অনেক আগে একটু অঙ্ক বসেছিলাম, মনে করেছিলাম যে অঙ্কের সমাধানটা ঠিক আছে। তো আজ এতদিন পরে আমি বুঝতে পারছি যে আমি ভুল ছিলাম, এবং আমি ভুলটা এতদিন বিশ্বাস করেছিলাম। সেজন্য একটু অনুতাপ হচ্ছে আর কি। তোমার এসব ইন্টেলেকচুয়াল থট না আমি বুঝি। কফি খাবে? নিয়ে আসি? প্লিজ, কোনো কফি খাবো না, তুমি বসো তো, তুমি বসো প্লিজ। তুমি কফি খেলে আমিও খেতাম। এক কাজ করো, তুমি বসে বসে তোমার অঙ্কের হিসাব নাও, আমি কফি বানিয়ে আসছি, ছট করে চলে আসবে।
অফিসার, রিদি মেয়েটা কি মুখ খুলল? কিছু বলেছে? না, আমরা এখন ওনার মুখ থেকে কিছুই বের করতে পারি না। যেহেতু মাথায় আঘাত পেয়েছেন, তার উপরে সদ্য লাইফ সাপোর্ট থেকে বের হন। ডাক্তাররাও চাচ্ছেন না ওনাকে মানসিক চাপ দিতে। কিন্তু অফিসার, যে কোনো মূল্যে, যে কোনো ভাবেই হোক, আমি আমার হাজবেন্ডের খুনির শাস্তি চাই। এত ভেঙে পড়বেন না ম্যাডাম, আমাদের কর্তব্য আমরা করছি। রেহানের মতো একজন ভালো মানুষ মৃত্যুর পর এত বড় একটা অপবাদ নিয়ে থাকবে, সেটা আমি কখনোই হতে দিতে পারবো না। প্রকৃত সত্যটা যেভাবেই হোক আমার সবার সামনে তুলে ধরতেই হবে। দরকার হলে আমি মাটি খুঁড়ে ওর খুনিকে বের করে নিয়ে আসবো। ওকে বলতেই হবে কি অপরাধ করেছিল রেহান, কেন এত বড় শাস্তি দিল ওকে। শুধু আপনার স্বামীর খুনি কেন, কেঁচো খুঁড়তে গিয়ে কিছু সাপোচে বেরিয়ে পড়েছে। কথাটার মানে ঠিক বুঝলাম না। সব মানের ওজনটা নিতে পারবেন তো ম্যাডাম? এসব রহস্য না করে আপনি বলুন, আপনারা এখন পর্যন্ত কি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছেন? মিসেস রিদির হাজবেন্ড, আই মিন ইমরান ধরা পড়েছে। কি? চমকাচ্ছেন কেন? ইমরান কি ধরা পড়তে পারে না? না, আপনি তো জানিয়েছিলেন দুর্ঘটনার 7 দিন আগে ইমরান চাকরি নিয়ে মালয়েশিয়া চলে গিয়েছিল। ওদের বাড়ির দারোয়ান এমনটাই বলেছিল, কিন্তু অতটুকু তথ্যতে আমরা সন্তুষ্ট ছিলাম না। প্লিজ একটু ক্লিয়ার করে বলবেন আপনারা কি কি ইনফরমেশন পেয়েছেন, যাতে আমার হাজবেন্ডের খুনিকে আপনারা ধরতে পারেন। অত উত্তেজিত হবেন না, বলছি শান্ত হয়ে শুনুন। সেদিন তোমার সাথে দেখা হওয়ার পর আমার ভেতরে যে কি হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। সবকিছু একদম চুরমার হয়ে গেছে আমার, সবকিছু। আমি না বারবার করে নিজেকে দোষ দিচ্ছি যে আমি কত বড় বোকা, নাকি আমি একটা গাধা যে আমি একটাবারের জন্য এটা ভাবতে পারলাম না তুমি ইমরানের সাথে কোনোভাবে পালিয়ে যেতে পারো না। এটা সম্ভব না। এটা যে আমার কত বড় একটা ভুল ধারণা ছিল, সেটা চিন্তা করতে করতে এখন আমার না বাজে রকমের আফসোস হচ্ছে। সেদিনটা ছিল ঈদের পর দিন। ইমরান আমাকে বলেছিল তুমি যেন ওর কাছে কি একটা খবর পাঠিয়েছো। এটা শুনে আমি চলে গেলাম ওর বন্ধুর বাসায়। সেখানে ইমরান আমার জন্য অপেক্ষা করছিল। আমি যাওয়ার পর ওরা 6-7 জন মিলে আমাকে আটকে ফেললো। আমি দেখলাম একটা কাজীও সেখানে আছে। ওরা আমাকে বলল আমি যদি ইমরানকে তখনই বিয়ে করতে রাজি না হই তাহলে আমাকে হ্যারাস করে রাস্তায় ফেলে রাখবে। প্লিজ 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 তুমি থামো। তুমি আর বলো না প্লিজ, আমি না সহ্য করতে পারছি না। আমি নিতে পারছি না, সত্যি। আমি এখন বুঝতে পারছি, এখন সবকিছু বুঝতে পারছি। সেদিন তুমি যে সিদ্ধান্তটা নিয়েছিলে এটা ছাড়া আসলে আর কোনো অন্য উপায় ছিল না। কারণ এই যে ইমরানের মতো ছেলের পক্ষে সবকিছু করা সম্ভব, সবকিছু। আমি এভাবে তোমার কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাতবো সেটা বুঝতে পারিনি। আমাদের সত্যিই খুব বিপদ রেহান। 10 লাখ টাকার জন্য ইমরানের একটা সাপ্লাই আটকে আছে। টাকাটা না হয় লোন হিসেবেই দিলে। প্লিজ প্লিজ, কি বলছো? এভাবে কেন বলছো তুমি? এই আমি যদি তোমাকে সামান্যতম সাহায্য করতে পারি সেটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। এই সুযোগটা তুমি কোনোভাবে হাতছাড়া করতে চাই না। কিন্তু মানে যে পরিমাণ টাকার কথা বলছো ওটা তো চেক বইয়ের মধ্যে দিতে হবে। তো এখন তো আমার সাথে কোনো চেক বই নেই। আমি কাল আসবো। আমার বাসায় আসতে তোমার পারমিশন লাগবে? আমি তো প্রতিদিনই কল্পনার চোখে তোমাকে দেখি। তোমার সাথে যেদিন শেষ দেখা হয়েছিল সেদিন তুমি আমাকে একটা ঈদ কার্ডে লিখেছিলে তোমার উপস্থিতি আমাকে পরিপূর্ণতা দেয় না,
কিন্তু তোমার অনুপস্থিতি আমাকে শূন্যতা দেয়। কার্ডটা আমি এখনো প্রতিদিন একবার করে পড়ি। আচ্ছা তোমার তো 5 বছরের একটা মেয়ে আছে তাই না? ওকে তো দেখছি না, ও কোথায়? ওকে দেখো। এরকম একটা গোমট পরিবেশে আমি ওকে মানুষ করব সেটা আমি ভাবতেও পারি না। তাই ওকে মার কাছেই রেখে দিয়েছি, ওখানেই বড় হচ্ছে। ও দূর থেকেই জানে বাবা মা অনেক ব্যস্ত, অনেক সুখী। সেই ভাবনা নিয়ে থাকুক না আমার মেয়েটা। ইমরান, তুমি এসব কি বলছো? আমি রেহানকে আমার বেডরুমে এনে বসাবো? এরকমই তো বলেছি। আমার প্রশ্ন হচ্ছে কেন? গত 6 বছরে আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু প্লিজ রেহানের কাছে আমাকে এতটা নিচে নামিও না। আমার পরিষ্কার মনে কোনো অন্ধকার নেই। আমার যেটা প্রয়োজন সেটা আমি আদায় করেই নেব, এবং সেটা আদায়ের জন্য তুমি আমার সঙ্গেই থাকবে। এতটা বিশ্বাস কেমন করে এলো তোমার ভেতর? 6 বছর আগে আমি তোমার রেহানকে পৃথিবী থেকে সরিয়ে দেবো বলেছিলাম। এখন যে আমার মানসিকতার পরিবর্তন হয়েছে সেটা তোমাকে কে বললো সুইটহার্ট? ছি, আমার ভাবতে ঘেন্না হয় তোমার মতো একটা লোকের সাথে আমাকে থাকতে হয়। তুমি আমাকে ঘৃণা করলে কি হবে সুইটহার্ট? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। যাও, ও মনে হয় চলে এসেছে। যা যা বলেছি ঠিক তাই তাই করবে, না হলে এটা তো তোমার বেডরুম। ইমরানের অ্যাবসেন্সে এভাবে বেডরুমের কথা একদম ঠিক হচ্ছে না। আমরা বড় ড্রয়িং রুমে বসে। না না, ইমরান কিছু ভাববে না। বাইরে যা গরম, এজন্য ভাবলাম তোমাকে এসি রুমটাতেই বসাই। না ঠিক আছে, কিন্তু তারপর আমার মনে হয় একটা কথা না বলে থাকতে পারছি না। তোমার এই বেডরুমটা খুব সুন্দর করে গোছানো, খুবই সুন্দর। এই আর কি, ইমরান খুব গোছানো ছেলে তো, একটা গোছানো ঘর ওর খুব পছন্দ। ধরো এখানে 10 লাখ টাকা চেক আছে, ইমরানকে দিয়ে দিই, আর ওকে বলবে জীবনের মতো যেন ব্যবসাটাকে অগোছালো না করে। না না, ইমরান ব্যবসার ব্যাপারে খুব সিরিয়াস, বুঝোই তো, অল্প পুঁজির মানুষ আমরা। একবার হোঁচট খেলে উঠে দাঁড়াতে বেশ সময় লাগে। এনি প্রবলেম? না কিছু না। চা খাবে তুমি? চা করে দেই? না, চা খাওয়ার অভ্যেস তো চলে গেছে, এখন ব্ল্যাক কফি প্রেফার করি। সরি, ঘরে যে কফি নেই। আচ্ছা, অরেঞ্জ আছে, জুস করে দেই? দিবে? দাও। তুমি বসো, আমি আসছি। চিনি কম দিয়ে বানিয়েছি, খেতে ভালো লাগবে। তোমার এখনো মনে আছে আমি মিষ্টি কম খেতে পছন্দ করি? থ্যাংক ইউ।
আনইজি ফিল করছো না, আমরা বরং এটা খেতে খেতে না না, আমি আনইজি ফিল করছি না, তুমি বসো। রেহান এমন করছো কেন? শরীর খারাপ লাগছে তোমার? না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ধরো। তোমার কি শরীর খারাপ লাগছে রেহান? না, কেমন যেন মাথা। আচ্ছা আসো, আমি তোমাকে শুইয়ে দিচ্ছি, একটু রেস্ট নাও। না, ঠিক আছে। প্লিজ ফরমালিটিস করো না তো, আসো তুমি একটু শুয়ে থাকো, তোমার ভাল লাগবে। সারাদিন যা পরিশ্রম করো, আসো আসো আসো। না, ঠিক আছে। একটু রেস্ট নাও, আসো আসো। বাকি কাজটা কে করবে? আমি যা বলছি। একটু কাছে জমা। ওকে মাথা দাও। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? ছি 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 ছি, আমার পরিষ্কার মনে কোনো অন্ধকার নেই। আমি তো ম্যাডাম আপনার কাছে সহযোগিতা চাচ্ছি, আপনি আমার জীবনটা বাঁচান ম্যাডাম। ভানমনিতা ছাড়েন। আপনি কি আমাকে বোকা বানানোর চেষ্টা করছেন? আপনি কি এমন ইনফরমেশন আমাকে দিবেন যেটা আমি আমার হাজবেন্ডকে জানাতে পারবো? আর এই ইনফরমেশনের বদলে আপনি আমার কাছে 5 লক্ষ টাকা চাইছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি যদি আমার সাথে কোনো রকম ছলছাতুরি করেন তাহলে সেটার জন্য আপনাকে কঠিন শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। ম্যাডাম আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে ব্ল্যাকমেল করছি না, কোনো ছলচাতুরিও করছি না। আমি চাচ্ছি আমার এবং আপনার সংসারটা টিকুক। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আমার সংসারে এমন কি হয়েছে যেটা ঠিক করার জন্য আপনার মতো একটা মানুষের হেল্প আমার লাগবে? রিদি নামটা কি আপনি শুনেছেন? রিদি পরিচিত মনে হচ্ছে। কে? আপনার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড। দুর্ভাগ্যবশত সে এখন আমার স্ত্রী। সো হোয়াট? ম্যাডাম বেশি ভালো কিন্তু ভালো না। আপনি জানতে চান না আপনার হাজবেন্ড প্রতিদিন এত রাতে কোথা থেকে বাসায় ফেরে? আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন। যা বলার সরাসরি ক্লিয়ার করে বলুন। আর দরকার হলে আমি এখনই রেহানকে ডেকে আনছি, আপনি যা বলার ওর সামনেই বলুন। আমি স্পষ্ট করে সবকিছুই বলতে পারবো, এতে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। মানে? ম্যাডাম মানুষের জাত, একবার যদি লজ্জা ভেঙে যায়, বেহায়া হয়ে যায়, আরো বেহায়া। ডিসকাস্টিং। এই যে ধরুন আপনার হাজবেন্ড আমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে, প্রতি সন্ধ্যায় আমার বাসায় আসছে, রং ঢং করে। আগে করতো লুকিয়ে, যখন বুঝলো আমি সব জেনে গেছি আমাকে পাত্তাই দেয় না। যখন রেহান সাহেব জানবেন যে আপনিও সব জেনে গেছেন, তখন তো আপনারও আমার মতোই অবস্থা হবে। একদিন রাতে হয়তো দেখবেন রিদি আপনার বেডরুমে। জাস্ট স্টপ ইট। আমার মনে হলো আপনাকে জানানো দরকার, তাই জানালাম। আমি আপনার সংসার রক্ষা করার কে? আমি আসি ম্যাডাম। ওয়েট, আপনার কি মনে হয় আমার কি করা উচিত? তাছাড়া আপনার কাছে এমন কি বা প্রমাণ আছে যেটা আমি বিশ্বাস করি? তার উপরে আপনি লাখ লক্ষে টাকা যাচ্ছেন। সিনেমা দেখার আগে তো টিকিট কাটতে হয় ম্যাডাম। ভালো মানুষের দাম এই পৃথিবীতে নেই। টাকা পেলেই আমি আপনাকে প্রমাণগুলো দেখাবো। আমি দেখতে চাই। ঠিক আছে, আমি প্রমাণটা দেখাচ্ছি, কিন্তু টাকা যদি না পাই এগুলো আমি নেটে ছড়িয়ে দেব। তখন সারা বাংলাদেশ দেখবে আপনার হাজবেন্ড এবং তার গার্লফ্রেন্ডের লীলা খেলা। ওকে, ডান।
ব্যাপার কি, তুমি এখানে কেন আসতে বললে? জরুরি কিছু কথা ছিল, তুমি আমার অফিসে আসলে পারতে, ওখানে বসে কথা বলা যেত। তা হতো, আপনাকে বললে হয়তো আপনি আমার বাসায়ও যেতে পারতেন, কিন্তু সব কথা কি সব জায়গায় বলা যায় ভাইয়া? প্লিজ বনিতা করো না তো, এমনিতেই একটু তাড়ার উপর আছি, অফিসে যাবার আমাকে মিটিং ধরতে হবে। বলো কি? আসলে আমার ভাইয়া 10 লাখ টাকার দরকার ছিল, দিলে অনেক ভালো হতো। আবার টাকা? মানে কি? এর মানে হচ্ছে তুমি তোমার বাজে নেশাগুলো এখনো ছাড়তে পারো, তাই তো? আমার তো ভাইয়া ছোট নেশা, আর বড় লোকদের যে কত বড় বড় নেশা। দেখো, আমি তোমার সাথে ফালতু কথা বলতে চাচ্ছি না, যা বলতে চাও একটু স্ট্রেট পয়েন্টে বলে ফেলো। ভাইয়া মানুষ মাত্রই তো ভুল করে। মানে রহস্য করছো কেন তুমি? যা বলতে চাচ্ছ সেটা তুমি বলতে পারছো না, বলো না তুমি। সেদিন ভুল করে কয়েকটা ছবি তুলে ফেলেছিলাম। কিসের ছবি? এসবের মানে কি? ভাইয়া মানুষ মাত্রই তো ভুল করে, যদি কোনোদিন ভুল করে ভাবিকে ছবিগুলো দেখিয়ে ফেলি। এই শাট আপ, একদম শাট আপ। আমি তোমাকে পৌঁছে দেবো, তুমি আমাকে চেনো না। তা আপনি দিতেই পারেন, মিডিয়া কভারেজও ভালোই হবে, পত্রিকায় বড় বড় ছবি আসবে, প্রখ্যাত শিল্পপতি রেহান খানের গোপন অভিষেক। এই শাট আপ। উত্তেজিত হবেন না ভাইয়া, আমি রীতিকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভাবি তো আপনাকে ক্ষমা করবে না। আমি তোমাকে বলেছি যে আমি তোমার মুখ থেকে আর কোনো শব্দ শুনতে চাই না। তুমি যাও, এখন এখান থেকে যাও, যাও। শিওর? তা ছবিগুলো নিয়ে কি এখনই ভাবির কাছে যাব? এই এদিকে আসো, এদিকে। কাল 12টার সময় তুমি আমার অফিসে আসো। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি আসি। ওয়াইফের সাথে দেখা করে বুঝলাম সে আসলে সহজে হার মানার মতো মানুষ না।
গভীর জলের মাছ। আমি জানি ভাবি, আমি আপনাকে কি বলেছিলাম, ও একটা লোভী। ও আমার জীবনটা ঝাঁঝরা করেছে, এখন ধরেছে রেহান ভাইকে। তুমি রিদিকে কতটুকু ভালোবাসো? ভালোবাসা মানে কি? আমি তো ভুলেই যাই ও আমার স্ত্রী। রেহান আর রিদিকে আলাদা করতে হবে। তার জন্য প্রয়োজন হলে রিদিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কি বলছেন ভাবি? কি ভয়ঙ্কর কথা! তোমার জীবনে কোনটা বেশি জরুরি, টাকা নাকি রিদি? আমার পরিষ্কার মনে কোনো অন্ধকার নেই, টাকার প্রয়োজন কার নেই? রিদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমার কত টাকা লাগবে? তবে শর্ত একটাই, রেহানের শরীরে একটা আঁচও লাগতে পারবে না। কি ব্যাপার তুমি? তোমার ফোন পেয়ে তো আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ তুমি? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। এভাবে খালি বাসে আমার আসাটা একদমই উচিত হয়নি। আমি ইচ্ছে করে আসি, আমি বাধ্য হয়েছি আসতে। আর না আসা আসলে কোনো উপায়ও ছিল না। কেন, কি হয়েছে? কোনো প্রবলেম? সকালবেলা আমার অফিসে একজন ভদ্রলোক আসে, সেটা কি মালয়েশিয়া থেকে এসেছে আজকে, এবং ইমরানের খুব ক্লোজ ফ্রেন্ড, এবং আমাকে এই যে লেটারটা দেয়। আমি তখন তাকে বলেছিলাম যে আমি বাসার অ্যাড্রেসটা দিচ্ছি, আপনি যান নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসেন, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। তো পরে আমার মনে হলো যে হয়তো ইমরানই চাচ্ছে, হয়তো এখানে কোনো কনফিডেন্সিয়াল কিছু আছে, যে আমি নিজে এসে তোমাকে দিয়ে যাই। এই যে এটা ধরো। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। এ কি, একটু বসবে না? না বসি। আচ্ছা, আমি জানি তুমি তোমার মেয়ের ওখানে চলে যাচ্ছ এনিওয়েজ, ভালো থেকো। আর যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তুমি ফোন করো। রেহান, এত বছর পর তোমার সাথে দেখা হয়ে তোমাকে শুধু বিরক্তই করে গেলাম। তোমার মতো এমন ভালো বন্ধু যদি পাশে না থাকতো, কবে ভেসে যেতাম। কিভাবে কেন বলছো? বন্ধু তো বন্ধুর পাশে থাকবে, সেটাই তো স্বভাব। দেখো তো কিভাবে কলিং বেল বাজাই। আচ্ছা, হ্যালো, হ্যালো ভাবি, বিশ্বাস করেন আপনি ঠিক যেভাবে প্ল্যান করেছিলেন আমি ঠিক সেভাবেই লোক ঠিক করেছিলাম। পুরো ঘটনাটা আপনার পাণ্ডুলিপি অনুযায়ী সাজানো ছিল। তারপর কেন এরকম হলো আমি আসলে কিছুই জানি না। আমি আমার নিজের ঝালা নিজেই ধরা পড়ে গেছি। তুমি যত টাকা ডিমান্ড করেছো আমি তোমাকে তত টাকাই দিয়েছি, তারপরেও তুমি আমার এত বড় একটা ক্ষতি করে ফেললে। আপনার কি মনে হয় ওই লোভী মেয়েটাকে আমি ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছি? ওই মেয়েটা আমার জীবনটা ঝাঁঝরা করে দিয়েছে। ওই মেয়েটা ঝগড়া করে কি বলতো আমাকে জানেন? যে তোমার মতো গরিব স্বামীর চেয়ে দুশ্চরিত্র ধনী স্বামী অনেক ভালো। থামো তো, থামো তুমি। তোমার এসব প্যাচাল আমি আর শুনতে চাই না, আমার কান ঝালাপালা করে। আমার তো প্রায় পুরোটাই শেষ হয়ে গেল। আমি জানি না কোথাকার পানি কোথায় গিয়ে গড়াবে। আর তুমি তুমি আমাকে ফোন করবে না। চারিদিকে পুলিশের চোখ, তুমি বেশি স্মার্টনেস দেখাতে যেও না। আর একটা জিনিস এনশিওর করতে হবে, রিদি যাতে কোনোভাবেই লাইফ সাপোর্ট থেকে বের না হতে পারে। ওর জীবন বাঁচা মানে আমি লাইফ সাপোর্টে চলে যাওয়া। দেখো, যে কোনোভাবেই হোক রিদিকে শেষ করে দিতে হবে। ভাবি, আমি আর কোনো বাহানা শুনছি না। ভাবি সাহেব, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তো মিসেস রেহান, নাটকের কোনো দৃশ্য কি বাদ পড়ে গেল?
কোনো দৃশ্য বলতে ভুলে গিয়েছে কি, এই কান্নাটা যদি আপনি নাটকে আগে জুড়ে দিতেন তাহলে বাস্তবে এত নিকৃষ্ট অপরাধ আপনি করতেন না। আপনারা আমাদের যতটা নির্লিপ্ত ভাবেন ততটা নির্লিপ্ত আমরা না। ইনভেস্টিগেশনের প্রথম দিনে আমরা বুঝে গিয়েছিলাম ইমরান মালয়েশিয়া যায়নি এবং এই ঘটনার সাথে সে সম্পূর্ণভাবে জড়িত। তারপর কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো আপনার নাম। ও সরি, আমরা আপনাকে একটা মিথ্যে ইনফরমেশন দিয়েছিলাম। বলেছিলাম রিদি মুখ খুলছে না, কিন্তু মিসেস রিদি স্পষ্ট বয়ানে আমাদেরকে তার সাথে যা যা ঘটেছে সব বর্ণনা করেছেন। আপনি কি আপনার পক্ষে কোনো আইনি সহায়তা নিতে চাচ্ছেন, অথবা ইমরান এবং রিদির বয়ানের সাথে আপনার বয়ানের দ্বিমত থাকলে সেটাও জানাতে পারেন। হ্যাঁ, পুরো নাটকটা আমি সাজিয়েছিলাম। আমি রেহান আর রিদিকে নিয়ে খুব ইনসিকিউর ফিল করছিলাম। মাঝে মাঝে না আমার দম বন্ধ হয়ে আসতো, আমি চিৎকার করে কাঁদতাম। কিন্তু ইমরানের পরামর্শ আমি রেহানকে কিছুই বুঝতে দেইনি। আমি এটা মেনে নিতেই পারছিলাম না যে আমার আর রেহানের মাঝখানে একটা কাচের দেয়াল গড়ে উঠেছে। মাঝে মাঝে মনে হতো রিদি আর রেহান ইনসেপারেবল। আর নোবডি, জাস্ট নোবডি। তখন আমি প্ল্যান করেছিলাম রিদিকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব, আর আর রেহান এমনভাবে ইনজুর্ড হবে যাতে করে আমি ওকে আমার নিজের কাছে ফিরিয়ে আনতে পারি। কিন্তু কিন্তু আমার সাথে প্রতারণা হয়েছে অফিসার। আমি এমনটা চাইনি, এমনটা কখনো চাইনি। আপনি কি বুঝতে পারছেন কি পরিমাণ শাস্তি আপনার হতে পারে? আপনাদের ক্ষমতায় এমন কোনো শাস্তি নেই যে শাস্তি আমি এখন যা পাচ্ছি তার থেকে বেশি ভয়াবহ। আমি কোর্টে দাঁড়িয়ে বিচারকের কাছে একটাই শাস্তি চাইব, যাতে আমার মৃত্যুদণ্ড হয়। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে পারবো না। আমি একজন খুনি অফিসার, আমি একজন খুনি। আমি আমার রেহানকে খুন করেছি। দেখ আমার হাতে রক্তের দাগ, দেখেন না আমি আমার রেহানকে মেরে ফেলেছি। দেখেন আপনি।